মার্কেটিং ম্যানেজমেন্ট মনে আছে নিশ্চয়ই। আমি বিপণন ব্যবস্থাপনা বিপণন মিশ্রণ দিয়ে শেষ করেছিলাম, সেখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। খুব ছোট ছোট টপিকে এখন থাকতে চাইছি, কারণ পরীক্ষার সামনে এসে গেছে এবং সব পরীক্ষায় যেহেতু ছোট শর্ট কোশ্চেন এবং শর্ট, সে বিকম হোক আর 12 হোক 11 হোক, সব কিছু নিশ্চয়ই একটা মাপের মধ্যে কোশ্চেনের মার্কসের উপরে হবে, শর্ট টাইপের হবে। তাই জন্যে সেই কথা ভেবেই এখন থেকে যে কোনো কিছু অঙ্ক হোক আর যে কোনো বিষয় হোক, তাকে চেষ্টা করা হবে সেটা যেন সবার অবগতির মধ্যে থাকে, সুন্দরভাবে সে বুঝতে পারে। তা আজকে বিপণন ক্লাসে পণ্য কি একটা ছোট্ট সংখ্যা রেখেছি, কিন্তু আসল সংখ্যা আমি বই থেকেই বলবো। যা কিছু বলবো এমন রাইটার এমন জায়গা থেকে তুলে ধরবো যা সবার কাছে হয়তো সবসময় থাকছে না, আর কোনটা লিখবো সেটা সম্পর্কে সেটাতে তোমরা যাতে সুস্থিরভাবে নির্দেশ করতে পারো। তা পণ্য কি? অ্যাকচুয়ালি পণ্য হচ্ছে স্পর্শ এবং অস্পর্শনীয় এমন দ্রব্য বা বস্তু যার উপযোগ আছে, যাকে আমি ব্যবহার করে কিছু সুযোগ সুবিধা পাবো। সেই পণ্যটা ভোগ্য পণ্য হতে পারে বা উৎপাদনের দ্রব্য হতে পারে। দ্যাট ইজ, অন্য অর্থে বলা হচ্ছে শিল্পের পণ্য। শিল্পের উপাদানের জন্য যা লাগবে, শিল্পের উৎপাদনের জন্য যা লাগবে, সেটাকে এখানে বলা হয়েছে একগুচ্ছ উপযোগিতা সৃষ্টিকারী বস্তু বা সেবার সমষ্টিকে পণ্য বলে। এবার এই পণ্য সম্পর্কে যেটা বলা হচ্ছে সেগুলো দু একটা কথা বলে দিই। উইলিয়াম স্ট্যান্টনের মতে বস্তুগত এবং অবস্তুগত একগুচ্ছ গুণাবলীকে পণ্য বলে। মোড়ক, বর্ণ, দাম, উৎপাদক, খুচরো ব্যবসায়ীর মর্যাদা এবং সেবা পণ্যের অন্তর্ভুক্ত হয়। ফিলিপ কোটলার মতে তিনি মনে করেন যে পণ্য হলো এমন জিনিস যা আকর্ষণ, অধিগ্রহণ, ব্যবহার বা অধিকারের জন্য বাজারে উপস্থাপন করা হয়। ভৌত বস্তু, সেবা, ব্যক্তিত্ব, স্থান, সংগঠন ও ধারণা পণ্যের অন্তর্ভুক্ত হয়। মার্ক ক্যাথি তিনি বলছেন, পণ্য শুধুমাত্র ভৌত বস্তু নয়, এটি একটি মনস্তাত্ত্বিক এবং সেবার দিকও আছে যা ক্রেতার প্রয়োজন মেটায়। পণ্য হলো এমন জিনিস যার মধ্যে বস্তুগত এবং অবস্তুগত গুণাবলীর সমন্বয় ঘটে। আমার মতে বেস্ট সংজ্ঞাগুলো বললাম যাতে তোমাদের সুবিধা হয়। এই যে পণ্য, তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? কিছু বৈশিষ্ট্য আমি রেখেছি, এছাড়াও অতিরিক্ত বৈশিষ্ট্য বলবো। স্পর্শনীয় এবং অস্পর্শনীয়, অর্থাৎ কিছু জনকে ধরাছোঁয়া যায়, কিছু পণ্যকে, দ্রব্যকে, কিন্তু কিছুকে ধরাছোঁয়া যায় না। বিক্রয়যোগ্য, যে কোনো পণ্য তার ব্যবহারিক গুণ থাকতেই হবে, বিষয়গত অর্থাৎ গুণগত মান থাকতেই হবে, যা মানুষ সৃষ্টি করেছে, ক্রিয়েট করেছে, তার গুণ। আম থেকে জেলি তৈরি হচ্ছে না, রূপান্তরকরণ হচ্ছে, তার গুণগত মানের উন্নয়ন হচ্ছে, সেই যে কথাটা বলা হচ্ছে, তাই বিক্রয়ের যোগ্যতা তার থাকতে হবে। বিনিময় মূল্য, অর্থাৎ যা টাকার অঙ্কে মানুষ পরিমাপ করে কিনবে, তবেই সেটা। গাছ অবস্থায় কাঠ বিক্রি হয় না, গাছ কেটে তক্তা তৈরি হয়, তা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়, তখন মানুষ সেটা কেনে, তাই বলছে বিনিময় মূল্য সৃষ্টি। অভাব মোচন ক্ষমতা, বস্তু মানেই তার অভাব পূরণ ক্ষমতা থাকতে হবে, কারণ মূল্য সৃষ্টি হয়েছে। মূল্য কিভাবে সৃষ্টি হচ্ছে? দ্রব্যের পরিবর্তন, যে অবস্থায় প্রকৃতিতে আছে তার রূপান্তরগত পরিবর্তন ঘটানো হচ্ছে, যা মানুষ ব্যবহার করছে মূল্যের বিনিময়ে। তার অভাব মোচন হচ্ছে মুনাফার যোগ্যতা। অবশ্যই এমন দ্রব্য ছাড়া কোনো কারবারই হতে পারে না। আমরা কারবার ছাড়া কোনো কিছু আলোচনা করছি না। কারবার মানে মুনাফা, আর মুনাফা অর্জনের জন্যে যে বস্তুটা সহযোগিতা নেবে কারবারি, সেটা হচ্ছে পণ্য। সেই পণ্যটা সে মালিকানা হস্তান্তর করবে, তার মাধ্যমে মুনাফা অর্জন করবে। মুনাফা তার প্রাপ্য, কিন্তু মুনাফা তো সেই দ্রব্যই হতে পারে যা মানুষ যার থেকে উপকার পাবে বা তার তৃপ্তি লাভ করবে বা তার অভাব পূরণ হবে। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো বলে যাচ্ছি। অবশ্যই আইনানুগ গ্রহণযোগ্যতা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আইন শুদ্ধ হতে হবে নিশ্চিতভাবে। এমন কোনো দ্রব্য
বাজারে বিক্রি হতে পারে না, যা আইন সিদ্ধ নয়, যা বৈধ নয়। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে প্রত্যাশিত পার্থিব ও মনস্তাত্ত্বিক সন্তুষ্টি প্রদানের ক্ষমতা তার থাকবে, অর্থাৎ ক্রেতাকে সন্তুষ্ট করতে পারবে। এটা হচ্ছে পণ্যের বৈশিষ্ট্য। তাহলে পণ্যের বৈশিষ্ট্যগুলো বলা হলো যা পণ্যের মধ্যে রয়েছে, যা তোমার সামনে রাখা আছে। এছাড়া এবার ভোগ্য পণ্য আর শিল্পজাত পণ্য। ভোগ্য পণ্য আর শিল্পজাত পণ্য বলতে কি বোঝানো হচ্ছে? ভোগ্য পণ্য হচ্ছে সেই পণ্য যা আমরা সমস্ত মানুষ ভোগের জন্য ব্যবহার করে থাকি, সহজলভ্য, দাম এবং গুণগত দিক থেকে আমরা যা ক্রেতার ইচ্ছা পূরণ করবার জন্য যা ব্যবহার করা হয়। ভোগ্য পণ্য স্থায়িত্বের দিক থেকেও ভাগ করতে পারো, দীর্ঘস্থায়ী পণ্য হতে পারে, স্বল্পস্থায়ী পণ্য হতে পারে। যেমন আসবাবপত্রটাও কিন্তু ভোগ্য পণ্যই, মানুষ ব্যবহার করছে যখন। সব জিনিসই শিল্প ব্যবসা বাণিজ্যে ব্যবহার হয় না, মানুষও ব্যবহার করে থাকে, তখন তাকে বলা হচ্ছে ভোগ্য পণ্য হিসাবে রাখা হচ্ছে। সেবা, টিভি বা মোবাইল যখন সারানোর ব্যাপারও থাকছে, তাহলে তখন তাকে উপযোগ সৃষ্টি করা হচ্ছে। এই যে ভোগ্য পণ্য, এছাড়াও রয়েছে শিল্পজাত পণ্য। শিল্পের যে সমস্ত কাঁচামাল, যেমন আমরা জানি যে কাগজ শিল্পের জন্য কাঠ দরকার হবে, কার্পাস বয়ন শিল্পের জন্য তুলোর দরকার হবে, এগুলো তো উৎপাদন লাগবে। এবং উৎপাদনের জন্য ছোট ছোট যন্ত্রপাতি বা যন্ত্রপাতির কথা বলা হচ্ছে। এগুলো সবকটাই শিল্পের প্রয়োজনীয় পণ্য, শিল্প পণ্য তাকে বলা হচ্ছে। এই যা টেবিলে দেওয়া হচ্ছে তা বলা হলো। পরের প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতাকরণ বা নামকরণ কি? যে চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে বিপণন। অর্থাৎ আমরা আগেই বলেছি বিপণন হচ্ছে একটা ব্যাপক পদ্ধতি। আধুনিক সমাজে বিজ্ঞাপন ছাড়া সমাজকে এগিয়ে নেওয়ার পথে গতিশীল যে পরিবর্তন, গতিশীল যে ব্যবস্থা, তার আধুনিকতম রূপ হচ্ছে বিপণন ব্যবস্থা। এই বিপণন ব্যবস্থা বিভিন্ন ভাগ রয়েছে। তার অন্যতম ভাগ হচ্ছে কি না ব্র্যান্ডিং, অভিজ্ঞতাকরণ। অর্থাৎ পণ্যকে, পণ্য সম্পর্কে উৎপাদককে নিশ্চয়তা দেওয়া, যে পণ্যের বিক্রয় সুনিশ্চিত করা, তার গুণমান, তার কার্যকলাপ, তার চরিত্র, তার মূল্য, সমস্ত কিছু সম্পর্কে ক্রেতাকে অবহিত করা এবং ক্রেতাকে বিক্রেতা সম্পর্কে বা পণ্য সম্পর্কে এমন একটা বাস্তব ধারণা দেওয়া যাতে ওই পণ্যের সে একজন স্থায়ী ক্রেতায় পরিণত হয়, কোনো সময় অন্য কোনো কিছু আর না ক্রয় করে, প্রতিযোগী পণ্যের থেকে সে পার্থক্যটা যেটা বুঝে নিতে পারে, তার জন্য ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং তাহলে কি? ব্র্যান্ডিং বা নামকরণ বলতে বোঝায় কোনো পণ্যের নাম, চিহ্ন, নকশা, এই সবগুলির একত্রীকরণকে বোঝানো হচ্ছে। অর্থাৎ নাম চিহ্ন দিয়েও করা যেতে পারে, আবার এই নাম চিহ্ন নকশা সবকটা মিলে একটা করতে পারো, যার মাধ্যমে কি হবে যে ওই দ্রব্যটিকে চিহ্নিত করবে কি হিসাবে না প্রতিযোগী বিক্রেতাদের পণ্য থেকে তাকে পৃথক করে চেনা যাবে। এনি দ্রব্য বর্তমানে এখন যে কোনো বড় বড় কোম্পানিগুলো সবার ক্ষেত্রে, স্পোর্টস গুডস হোক আর তাল মিস্ত্রি হোক, পাখা হোক, এনিথিং, এমনকি বাড়ি, ফ্ল্যাট যে বিক্রি হচ্ছে তাও যদি লক্ষ্য করা যায়, ওকেও ব্র্যান্ডিং করা হচ্ছে। যে প্রতিষ্ঠান তৈরি করছে তার ব্র্যান্ডিংয়ে আনা হচ্ছে, যে তার উৎকর্ষতা, তার ব্যবস্থাপনায় কি কি সুবিধা পাওয়া যাবে সেটাকে তুলে ধরা হচ্ছে চিত্তাকর্ষকভাবে, এটাকে ব্র্যান্ডিং করা হচ্ছে। এই ব্র্যান্ডিং এর তাহলে সুবিধাগুলো কি? ফার্স্ট হচ্ছে পৃথকীকরণ, অর্থাৎ অন্য প্রতিযোগী দ্রব্য থেকে পার্থক্য। বিক্রয় সুবিধা, অর্থাৎ যে বিক্রেতা এই জিনিসটা কিনতে আরম্ভ করবে তার আর নির্দ্বিধা থাকবে যে আমি এই দ্রব্যটাই কিনবো, কারণ এই দ্রব্যটা অন্য দ্রব্য থেকে এই পার্থক্য বা এই সুবিধা আমি পেয়ে থাকি। তার জন্য ন্যায্য মূল্য, জিনিসটার কোয়ালিটি এবং গুণমান জিনিস সুনিশ্চিত, তাই জন্য দামও সুনির্দিষ্ট হয়ে যাবে, অর্থাৎ ওঠা নামার প্রশ্নই নেই, সুনির্দিষ্ট দাম
যাকে নিয়ে দর কষাকষির প্রশ্ন নেই, মধ্যস্থতাকারীর প্রশ্নই নেই, কারণ মাদার ডেয়ারি দুধের গায়ে দাম লেখা আছে। ব্র্যান্ডিং হয়ে গেলে এটাই ঘটবে যে মধ্যস্থতাকারী যিনি থাকুন তিনি প্রভাব ফেলতে পারবেন না জিনিসের উপরে, তার দ্বারা কোনোভাবেই দ্রব্যটা গুণমানে বা দামে কোন দিক থেকে হেরফের হবে না। মর্যাদা বোধ, অর্থাৎ যে বা যিনি কিনছেন ব্যবহার করছেন তিনি ব্র্যান্ড অনুসারে ব্যবহার করছেন। ব্র্যান্ড ক্রেতা, ব্র্যান্ডেড ক্রেতা, ব্র্যান্ডেড বিক্রেতা যেমন ব্র্যান্ডেড ক্রেতা, অর্থাৎ মর্যাদার প্রশ্ন এসে যাবে। ব্যয় হ্রাস, অর্থাৎ দ্রব্যটার জন্য উৎপাদন ব্যয় কম পড়বে, কারণ বৃহদায়তন উৎপাদন উঠলেই কি হয়, যত বেশি দ্রব্য উৎপাদন হবে দামের উৎপাদন ব্যয় কমে যাবে। প্রতিটা ব্যয় কমতে থাকবে যদি বেশি পরিমাণে উৎপাদন, চাহিদা বাড়ে, দ্রব্য বেশি পরিমাণে উৎপাদন করা হয়, কারণ একই যন্ত্রতে বেশি উৎপাদন হবে, তার ক্ষমতার ব্যবহার পূর্ণ ব্যবহার সম্ভব হবে, তাই সব দিক থেকে খরচ কম পড়বে। এটাই আমাদের হিসাববিদ্যা বলে, এটাই আমাদের ব্যবসায়িক শাস্ত্র বলে। স্বাভাবিক কারণে সেই সুবিধা পাবে এবং বিজ্ঞাপন ব্যয় হ্রাস করবে, কারণ আগেই বলা হয়েছে এটা বিপণন, বিজ্ঞাপনের প্রশ্নই থাকবে না, বিজ্ঞাপনের দরকারই পড়বে না, যেহেতু ব্র্যান্ডেড হয়ে যাবে। কোম্পানি একটা অ্যাড করলে যত কোম্পানি যে যেখানে ওই দ্রব্য বিক্রি করছে আপনি আপনি বিজ্ঞাপন কমবে, বিজ্ঞাপনের আর প্রয়োজনীয়তা থাকবে না, তাই বিজ্ঞাপন ব্যয় হ্রাসের প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন লেভেল। যেমন বল হলো ব্র্যান্ড, ঠিক সেরকম লেভেল। এটারই আর একটা কথা কি, পণ্যের গুণগান বৈশিষ্ট্য জ্ঞাপনের জন্য পণ্যের গায়ে একটা স্টিকার আটকে দেওয়া, মোড়কের গায়ে একটা স্টিকার লেবেল আটকে দেওয়া, যা চিহ্নিত করবে কি ওই পণ্যটাকে আরো বিশেষভাবে। মনে রাখতে হবে ব্র্যান্ডিং এর মধ্যেই এটা কিন্তু পড়ে যাচ্ছে, তবুও আলাদা করে বলা হয়েছে যেহেতু এটার নাম লেবেল আটাইকরণ, তাই এটাকে আলাদা করে বলা হচ্ছে, কিন্তু আদতে বিষয়টা দুটো মিলিতভাবে এর শোনা, তাই অন্যভাবে এটা চিন্তা করবার সুযোগ নেই। এর তিনটে পর্যায় আছে, একটা হচ্ছে অভিজ্ঞান সূচক, হ্যাঁ অভিজ্ঞান সূচক এটা, দ্বিতীয় হচ্ছে পর্যায় সূচক আর বর্ণনা সূচক। একটা হচ্ছে বিস্তৃত বর্ণনা দেওয়া হবে মালটার মধ্যে কি রয়েছে, কি জিনিস রয়েছে। একটা উদাহরণ হিসেবে বলি, ইন্ডিয়া টিমের জার্সি যখন বিভিন্ন লেভেল আটাই হচ্ছে তখন দেখা যাচ্ছে ওর মধ্যে কি সুবিধা আছে সেটা বর্ণনা করা হচ্ছে, কোম্পানি তুলে ধরছে খেলোয়াড়ের কাছে এবং খেলোয়াড়ের মাধ্যমে আসছে মার্কেটে, কি না ওই দ্রব্যটার মধ্যে কি রয়ে গেছে, কাম টেনে নেবে, কোনো রকম ভাবে তার এর কোনো সমস্যা হবে না, একেবারে সুন্দরভাবে ফিটিংস সুন্দর সব কিছু তুলে ধরবে, ওটার মধ্যে কি সুবিধা রয়েছে। হ্যাঁ, তাই বলা হচ্ছে যে লেভেল আটার কারণ সেটা অভিজ্ঞান সূচক, কেন না তার গুণমানকে তুলে ধরছে অভিজ্ঞান, তাই। আর পর্যায় সূচক অর্থাৎ কোন পর্যায়টা রয়েছে, তারপর হচ্ছে বর্ণনামূলক, পুরোপুরি ভাবে তুলে ধরা হচ্ছে তার উৎকর্ষতা, দাম, তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বর্ণনামূলক ভাবে। এর সুবিধাগুলো কি কি, তাহলে লেবেলের ফলে কি সুবিধা পাবো, তথ্য পণ্য সম্পর্কে পুরো জানতে পারবো, পণ্যের নাম এবং উৎপাদকের নাম পরিষ্কার লেখা থাকবে, হ্যাঁ এছাড়া কি আরো বিশেষ বিশেষ তথ্য, মূল্য, ওজন, তারিখ, ব্যবহারের নিয়ম, কিভাবে ব্যবহার করতে হয়, অন্য দ্রব্যের থেকে পার্থক্য কি রয়েছে তুলে ধরা হচ্ছে সেটা। মোড়ক বন্ধন এবং পরিবহনে, মোড়ক বন্ধন মানে ওটাকে কিভাবে প্যাকিং করা অবস্থায় আছে, দ্রব্য অনুসারে প্যাকিং হয়, অর্থাৎ বিশেষ দ্রব্য বিশেষভাবে প্যাকিং করা হয়ে থাকে এবং তার পরিবহনে তাই সুবিধা হয়, কারণ সেই দ্রব্যটা কতটা ভালো প্যাকিং অবস্থায় আছে, তুলতে নামাতে ওঠাতে নামাতে রক্ষণাবেক্ষণের সুবিধা হবে পরিবহনে, এবং পণ্যের গুণ মান নির্দেশ করবে, হ্যাঁ লেবেল আটাই করো। এই যে কটা প্রশ্ন দেওয়া হলো এটা ছিল লেবেল। তাহলে কি কি হয়ে গেল, অভিজ্ঞতাকরণ বা নামকরণ, তার সুবিধা, লেবেলকরণ কি, লেবেলকরণের প্রকার আর লেবেলকরণের সুবিধা। আজকের দিনের লাস্ট কোশ্চেন, মোড়কজাতকরণ এবং মোড়ক বন্ধনের মধ্যে পার্থক্য। মোড়কজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। যে কোনো দ্রব্য, কিছু দ্রব্য রয়েছে যে দ্রব্যকে মোড়কজাতকরণ না করলে দ্রব্যটা বিক্রি হতে পারে না, যেমন তেল, কিছুর মধ্যে তাকে প্লাস্টিকের প্যাকেট হোক শিশি বোতল হোক তার মধ্যেই তাকে আনতে হবে, তা না হলে সেটা বিক্রয় হতে পারছে না। নির্দিষ্ট
বিষয়ের আধারের মধ্যে, পণ্যটা আধারের মধ্যে বা পাত্রের মধ্যে তাকে বন্দি করতে হচ্ছে, তা নাহলে বিক্রি হতে পারছে না। সাবান তার প্যাকিং অবশ্যই থাকতেই হবে, তা নাহলে এই অবস্থা আসতে পারছে না, আমরা কিনতে পারছি না। আর মোড়ক বন্ধন, যা কিনা একান্তভাবে দরকার, পণ্য যদি হস্তান্তর করতে হয়, ক্রেতা উৎপাদক একই জায়গায় তো নেই, স্বাভাবিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে দ্রব্য যাবে, তাহলে এই যে দূরবর্তী স্থানে পৌঁছাবে ওকে রক্ষা করতে হবে। পরিবহনের পথে হোক, ওঠানো নামানো হোক, ক্রেতার কাছে ঠিক দ্রব্যটাকে ঠিক অবস্থায় পৌঁছে দেওয়া। কাছের জিনিসও নিয়ে যেতে হয়, তাকে সুস্থভাবে ক্রেতার কাছে, ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য যে জিনিসটা দরকার তাকে বলা হয়েছে যে মোড়ক বন্ধন। চা আমাদের দরকার, চা বাক্সে আসছে, ফল আমাদের দরকার, ফলের বাক্স বা ঝুড়িতে আসছে। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে কি যে বিচুলি বা বিভিন্ন রকমের পাতা তার উপরে রাখা হচ্ছে যাতে কিছুতেই নষ্ট না হয়, বলা হচ্ছে তখন মোড়ক বন্ধন। তাহলে এই দুটোর মধ্যে মুখ্য পার্থক্য কি দাঁড়াচ্ছে? সংজ্ঞা বলা হচ্ছে কি যে পাত্র বা আধার যা পণ্যকে রক্ষা করে তাকে আমরা বলেছি মোড়কজাতকরণ। আর মোড়ক বন্ধন কি? পরিবহন বা মজুতের সময় পণ্যকে অক্ষত রাখবার জন্য যে বস্তু ব্যবহার করা হচ্ছে তাকে বলছি মোড়ক বন্ধন, বা যে পদ্ধতি বা কৌশল ব্যবহার করা হচ্ছে বলা যেতে পারে যাকে আমরা বলছি মোড়ক বন্ধন। উদাহরণ হিসাবে তুলে ধরা হচ্ছে ওকে ইন্ডিকেট করবার জন্য শিশি বা বোতল মোড়কজাতকরণ। আর মোড়ক বন্ধন বাক্স বা চটের থলে, হ্যাঁ আমরা জানি প্লাস্টিকের থল, এখন বিভিন্ন জিনিস ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা কি? মোড়কজাতকরণের ক্ষেত্রে গুণ এবং মান অনুযায়ী সৌন্দর্যময় এবং চিত্রাকর্ষক ভাবে তুলে ধরা হয়। অর্থাৎ চিত্রাকর্ষক কেন? যাতে ক্রেতা একই সঙ্গে আকৃষ্ট হয়, দ্রব্য সম্পর্কে জানতে পারে, তার যে কোনো প্রশ্নের উত্তর যেন সে পেয়ে যায়, সেটা বলে। কিন্তু মোড়ক বন্ধনের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয় সুবিধা পাবে। অর্থাৎ আমরা জানি যে মোড়ক বন্ধন, আমি যখন ক্রেতা যখন মাল কিনে নিয়ে আসবে তখনও তার এটা দরকার, বস্তুটার দরকার যেভাবে ইনট্যাক্ট তার বাড়িতে যাতে সুরক্ষিত অবস্থায় পৌঁছাবে। আবার উৎপাদকের কাছ থেকে বিক্রেতার কাছে মাল পৌঁছানোর জন্য সেই সুরক্ষা দরকার। আবার এই বিক্রেতা যাতে ক্রেতার কাছে মাল পৌঁছে দিতে পারে তার জন্য সুরক্ষা দরকার। সেই যে সুরক্ষার বন্দোবস্ত মোড়ক বন্ধন। ব্যয়, মোড়কজাতকরণের খরচ ক্রেতাকে বহন করতে হয়, অর্থাৎ থামস আপের বোতলটা ক্রেতার খরচ পড়বে যে কিনবে। আর মোড়ক বন্ধনের ক্ষেত্রে বিক্রেতা এই খরচ বহন করবে। অর্থাৎ এর অর্থ এই নয় দ্রব্যের দাম কি হবে, দাম নিশ্চিতভাবে ওর মধ্যে ঢুকে যাবে কস্টিং এর সময়। উপাদান, পণ্য পরিকল্পনার একটা উপাদান হচ্ছে মোড়কজাতকরণ। এই প্রসঙ্গে উদাহরণ হিসেবে বলবো ওষুধ যে তৈরি হয় প্যাকিং ছাড়া হবেই না, তাই ওটার মধ্যেই, পরিকল্পনার মধ্যেই পড়েছে কিভাবে পণ্যটাকে সুরক্ষিতভাবে তৈরি হবে, যার উপরে কত তারিখ তৈরি হয়েছে, কত দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, কিভাবে ব্যবহার করা যাবে, কোথায় রাখা হবে, সমস্ত কথা বলা হচ্ছে। তাহলে মোড়ক বন্ধন বিপণনের একটা উপাদান, এটা কৌশল, যার মাধ্যমে বিপণনের কাজটা খুব সুন্দরভাবে সফলভাবে রূপায়িত হতে পারে, ক্রেতাকে সন্তুষ্ট করা যেতে পারে। উদ্দেশ্য বিভিন্ন তথ্য তুলে ধরা, এটার উপরে মোড়কজাতকরণ যে করা হচ্ছে তার উপরে সমস্ত তথ্য, এটা ওষুধের ক্ষেত্রে সব থেকে ভালো কথা, ভালোভাবে সবাই জানতে পারবে, তাই জন্য ওষুধের কথাই বলবো। আর মোড়ক বন্ধন অভিজ্ঞতাকরণ এবং বিক্রয় বৃদ্ধিকে সুনিশ্চিত করবে। এই থাকলো আজকের বিপণন ব্যবস্থাপনা, আশা রাখি তোমরা বুঝেছো। নেক্সট ক্লাসে আরো সুনির্দিষ্টভাবে, আরো সুন্দরভাবে তুলে ধরা হবে, ছোট ছোট গ্যাপে তুলে ধরা হচ্ছে যাতে তোমাদের কোনো কিছু মাথার উপর দিয়ে না যায়, সম্পূর্ণ কথাটা পরিষ্কার থাকে, এই কথাটা